আসসালামু আলাইকুম গাইজ, আমাদের বেসিক কোর্সটা এখান থেকেই শুরু হচ্ছে। আর আমাদের বেসিক কোর্সটা আমি এত সুন্দরভাবে অর্গানাইজ করছি, যদি এই বেসিকটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারেন, আমি মনে করি আপনারা ফরেক্স মার্কেটে টিকে থাকতে যে কষ্টগুলো হয় আমাদের, এটা আর কখনোই হবে না। আমি দেখছি ম্যাক্সিমাম ইউটিউবার অথবা ইনফ্লুয়েন্সাররা বেসিকটা ওই পিপস লটসেই শেষ করে দেয়, বাট আমি আমার কোর্সকে এইভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়েছি। এটা যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে আপনার যে স্ট্রাগলটা হয় মার্কেটে টিকে থাকতে, এটা আই গেস আর হবে না। এখন অনেকে বলতে পারেন, ভাই আমরা তো বেসিকটা পারি, তাহলে আমাদের জন্য কি বেসিক? হ্যাঁ, হইতে পারে, কারণ আমি যেভাবে অ্যাডভান্স কনসেপ্টটা শুরু করব ওইভাবে যদি আপনি বুঝতে চান তাহলে আমার মতো বেসিকটা বুঝতে হবে। আমি যেভাবে বেসিকটা বোঝাচ্ছি এটা আপনাদের জানা লাগবে। আর যারা একদম কিছুই বোঝেন না মার্কেট সম্পর্কে, কংগ্রাচুলেশন ভাই, A to Z বোঝায় দেবো, টেনশন করার কিছুই নাই। আপনারা অনেকেই আছেন ফ্রি কোর্স, দ্যাটস ওয়াই স্কিপ করে যাবেন, হালকা হালকা টেনে টেনে দেখবেন, এটাতে ক্ষতি আপনারই। এই জিনিসটা অ্যাভয়েড করবেন। কোর্সটা এখান থেকে স্টার্ট হচ্ছে, যেহেতু ভিডিওর মতো দেখবেন না যে ভাই ইউটিউবে একটা ভিডিও আসছে সামনে, মজার ভিডিও দেখি, ফানি, হা হা হা, এমনটা না। এখানে ভ্যালুয়েবল নলেজ রয়েছে যেটা আপনাকে এনিহাউ নিতে হবে। নিবেন কিভাবে এটা আপনার উপর ডিপেন্ড করে। এখানে আমি আপনাদেরকে একটা পার্সোনাল সাজেশন দিতে চাই। একটা খাতা এবং কলম হাতে নিয়ে বসেন, যেই ইম্পর্টেন্ট টপিকটা ডিসকাস করব ওটা তাড়াতাড়ি করে লিখে ফেলেন। এর ফলে কি হবে, ওইটা আপনার মেমোরিতে গেঁথে যাবে। পরবর্তীতে যখন এরকম টাইপ অফ সিচুয়েশন আসবে আপনার তাড়াতাড়ি করে মনে পড়ে যাবে যে না, এই জিনিসটা আমি আগে শিখছিলাম। তো লেখাটা ইম্পর্টেন্ট। আজকে আমরা কি কি শিখবো? আজকে আমরা শিখবো হোয়াট ইজ ফরেক্স, ফরেক্স মার্কেট স্ট্রাকচার, কি প্লেয়ার্স ইন দ্য ফরেক্স মার্কেট। বলতে পারেন যে মার্কেটে কারা কারা এন্ট্রি হয়, কাদের কারণে এই মার্কেটটা মুভ হয়, এটা আমরা জানতে পারবো। এবং আমরা কেন ফরেক্স মার্কেট ট্রেড করব, ওয়াই ট্রেড ফরেক্স, আমরা কেন স্টক মার্কেট ট্রেড করব না, আমরা কেন ক্রিপ্টো ট্রেড করব না, এটা আজকে বুঝতে পারবেন। এবং লাস্টে থাকবে একটা হোমওয়ার্ক, যেটা আপনারা এই ভিডিও দেখার পরেই শুরু করবেন। ওকে, তো সবার প্রথমে আসি, হোয়াট ইজ ফরেক্স। ফরেক্স হচ্ছে ফরেন এক্সচেঞ্জের শর্ট ফর্ম। সিম্পলি একটা কারেন্সি থেকে আরেকটা কারেন্সি এক্সচেঞ্জ করাকেই ফরেক্স বলে। ফরেক্স মার্কেট হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ মার্কেট। ডিসেন্ট্রালাইজ মানে কি? যেটার কোনো সেন্ট্রাল ফিজিক্যাল লোকেশন নাই, সেটাকে আমরা ডিসেন্ট্রালাইজ বলি, রাইট? তো ফরেক্স হচ্ছে একটা ডিসেন্ট্রালাইজ মার্কেট। এটা সারা দুনিয়াতে ছড়ায় আছে। কিভাবে? এটা হচ্ছে প্রতিটা ব্যাংকের সাথে লিংক হয়ে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করছে। এই পুরো নেটওয়ার্কই হচ্ছে ফরেক্স। আপনি ফরেক্স বলতে যে শুধু ওই টোকিওতে একটা বিল্ডিং আছে ওইটাই হচ্ছে ফরেক্স মার্কেট, এমনটা না। ফরেক্স মার্কেট পুরো দুনিয়াতে ছড়ায় আছে। কিসের মাধ্যমে? ব্যাংকস, হেজ ফান্ড, বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে এটা ইন্টারলিঙ্ক হয়ে আছে। আর এটা যেহেতু কোনো সেন্ট্রাল ফিজিক্যাল লোকেশন নাই, দ্যাটস ওয়াই এটাকে ডিসেন্ট্রালাইজ মার্কেট বলা হয়। ক্লিয়ার? অপরদিকে স্টক মার্কেট কিন্তু সেন্ট্রালাইজ। এটা সকালবেলা ওপেন হয়, রাত্রে ক্লোজ হয়ে যায়, বিকজ এটা একটা বিল্ডিং এর ভিতরে সীমাবদ্ধ। যেমন ইন্ডিয়ান স্টক মার্কেট, যেটা আমরা হাসদ মেহতার মুভিতে দেখছি, রাইট? তো ফরেক্স মার্কেট এরকম কোনো সেন্ট্রাল লোকেশন নাই। এটা অপারেট হয় ভার্চুয়ালি সারা পৃথিবী জুড়ে। আর এটা কানেক্ট করে সেন্ট্রাল ব্যাংক, গভর্নমেন্ট, বিজনেসেস, হেজ ফান্ড এবং আমরা রিটেল ট্রেডার, আমরা এই সবাই মিলেই কিন্তু ফরেক্স মার্কেট। আচ্ছা, আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। আপনি ইউরোপে যাচ্ছেন ঘুরতে, আপনাকে তো ইউরোপে খরচ করার জন্য ইউরো লাগবে। আপনি তো ওখানে চাইলেই বাংলাদেশি টাকা ইউজ করতে পারবেন না। এখন আপনি কি করবেন? সবার প্রথমে যাবেন এয়ারপোর্টে যে কারেন্সি এক্সচেঞ্জ বুথ আছে অথবা কাউন্টার আছে, ওইখানে যে আপনার কারেন্সিটা দিবেন এবং ইউরো নিবেন। আপনার কারেন্সি কোনটা? বিডিটি, বাংলাদেশি টাকা। তো আপনি যে এক্সচেঞ্জটা করলেন এটাই হচ্ছে ফরেক্স। আচ্ছা, এখন একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাই আমরা যে এই ট্রেডিংটা রাইট নাও করলাম এটা কি আদৌ ভ্যালুয়েবল? আমাদেরটা হয়তো বা ভ্যালুয়েবল না, বিকজ অফ ওটা অনেক লো অ্যামাউন্ট, বাট কাউন্ট হয়। বাট অপোজিটে ওই সেম ট্রেডিংটা যদি কোনো বড় কোম্পানি করতো, যেমন একটা কান্ট্রি থেকে অয়েল কিনলো একটা কোনো একটা কোম্পানি, ওটাও তো একটা ট্রেড। ওরকম সিচুয়েশনে অনেক বড় কারেন্সি এক্সচেঞ্জ হয়, যার ফলে মার্কেটে ভলাটিলিটি আসে। মার্কেট হয়তো বা নিচের দিকে যেতে পারে অথবা উপরের দিকে যেতে পারে। এই কারণগুলোতে আমাদের কারণে কিন্তু মার্কেট উপরে অথবা নিচে যাবে না, বাট কোনো একটা কোম্পানি যদি ট্রেড করে তাহলে হবে। ক্লিয়ার? এতদূর আমরা কি শিখলাম? ফরেক্স কি? ফরেক্স হচ্ছে ফরেন এক্সচেঞ্জের শর্ট ফর্ম। ফরেক্স বলতে আমরা কি বুঝি? ফরেক্স বলতে বুঝি একটা কারেন্সি থেকে অন্য কারেন্সি এক্সচেঞ্জ অথবা একটা কারেন্সি দিয়ে আরেকটা কারেন্সি কেনা অথবা বিক্রি করা। আর কি শিখলাম? ফরেক্স হচ্ছে ডিসেন্ট্রালাইজ। এর মানে কি? এর মানে হচ্ছে এটার কোনো সেন্ট্রাল লোকেশন নাই, কারো দ্বারা অথবা কোনো কোম্পানি দ্বারা অথবা কোনো কান্ট্রি দ্বারা নিয়ন্ত্রিত না। ফরেক্স মার্কেটটা সারা দুনিয়া ব্যাপী ছড়ায় আছে। শুধুমাত্র যে বাংলাদেশের কোনো একটা কোম্পানি অথবা ব্যাংকই ফরেক্স মার্কেট এমনটা না। এটা হইতে পারে আপনার লোকাল মানি এক্সচেঞ্জ যে কোম্পানিগুলো আছে ছোটখাটো, ওইগুলো থেকে শুরু করে যে ব্যাংকস গুলো আছে আপনাদের বাসার আশেপাশে, এই সবাই মিলেই হচ্ছে ফরেক্স মার্কেট। আই গেস এতদূর তো পুরো ক্লিয়ার। আমার মনে হয় না আর কারোর কোনো কোশ্চেন থাকতে পারে। এবার আসেন আমরা ফরেক্স মার্কেট থেকে প্রফিট কিভাবে করব অথবা ইনকাম কিভাবে করব, এটা আমি একটা গল্পের মাধ্যমে বোঝাই। আপনি কোনো একটা রিজনে
আমেরিকায় গিয়েছিলেন, আর ওই সময় আপনি 1,00,000 টাকার বিনিময়ে $1,000 পারচেস করছিলেন অথবা এক্সচেঞ্জ করছিলেন। আপনার এক্সচেঞ্জ রেট কত করে পড়ছে? $1 ইকুয়াল টু 100 টাকা। এখন আপনি আমেরিকা থেকে ঘুরে চলে আসছেন, বাংলাদেশে চলে আসছেন, আপনার কাছে স্টিল $200 মতো বেঁচে আছে, আপনি ওটা এক্সচেঞ্জ করেননি, রেখে দিয়েছেন। হঠাৎ করে আপনি একদিন নিউজে দেখতেছেন যে আমেরিকান ডলারের দাম অনেক বেড়ে গেছে। ডলারের দাম বাড়ছে কেন? আমেরিকা অনেক উন্নত কান্ট্রি, সে দিন দিন উন্নয়ন করেই যাচ্ছে তাদের কান্ট্রি। অপোজিটে আমরা বাংলাদেশি, আমাদের বাংলাদেশ তুলনামূলক অতটা উন্নত হচ্ছে না। দ্যাটস ওয়াই আমাদের কারেন্সি থেকে তাদের কারেন্সির প্রাইস একটু ফ্ল্যাকচুয়েট হয়েছে। ফলে কি হয়েছে, আগে যেই 100 টাকায় $1 পাচ্ছিলেন, ওইটা এখন বর্তমানে 120 টাকায় $1 হয়ে গেছে। এখানে কি হলো, ডলারের দাম 20 টাকা বেড়ে গেল। আপনার কাছে তো $200 রয়েছে, আপনি এখন কি করলেন যে ভাই আমার কাছে তো $200 রয়েছে, জলদি এক্সচেঞ্জ করে নি অথবা বিক্রি করে দিই। আপনি যখন ওই $200 বিক্রি করলেন, $200 বিনিময়ে আপনি পেলেন কত? 24,000 টাকা। যে 4,000 টাকা আপনি এক্সট্রা পেয়েছেন, এটা হচ্ছে আপনার প্রফিট। আপনি যখন এই $200 কিনেছিলেন অথবা এক্সচেঞ্জ করেছিলেন, তখন ওই $200 দাম পড়ছিল 20,000 টাকা। বর্তমানে যখন আপনি 24,000 টাকায় ওই $200 এক্সচেঞ্জ করছেন, তখন আপনার প্রফিট দাঁড়ালো কত? 4,000 টাকা। এই যে ট্রেডিংটা হলো, এটা কিন্তু ফিজিক্যাল ট্রেডিং। অপোজিটে এই ট্রেডিং আরো বড় স্কেলে আপনি চাইলে অনলাইনেও করতে পারতেছেন ব্রোকারের মাধ্যমে। এখন আসেন প্রাইস ফ্ল্যাকচুয়েট কেন করে, একটা দেশের কারেন্সি থেকে আরেকটা দেশের কারেন্সির দাম বাড়ে এবং কমে কেন? এটার অনেক রিজন আছে। এর মধ্যে মেজর ফ্যাক্টর হচ্ছে ইকোনমিক নিউজ, জিডিপি, ইনফ্লেশন রেট অথবা আনএমপ্লয়মেন্ট নিউজ, এগুলো কিন্তু একটা মেজর রোল প্লে করে। আরো আছে সেন্ট্রাল ব্যাংক ইন্টারেস্ট রেট যখন বাড়াবে অথবা কমাবে, জিওপলিটিক্যাল ইভেন্ট যেমন ওয়ার অথবা ইলেকশন, এগুলোও কিন্তু রিজন একটা দেশের কারেন্সি স্ট্রং অথবা উইক হওয়ার। আর আমরা কিন্তু এই সকল রিজন গুলো ফাইন্ড করে মার্কেটে প্রফিট বের করার ট্রাই করি। আচ্ছা, এবার আসেন মার্কেট সাইজ। 2023 সালের লাস্ট যে মেজারমেন্টটা হয়েছে অথবা গণনাটা হয়েছে, ওইটাতে দেখা গেছে পার ডে $7.5 ট্রিলিয়ন পর্যন্ত ট্রেডিং ভলিউম থাকে মার্কেটে। মানে একটা দিনে যে টোটাল এক্সচেঞ্জ হয় পুরো দুনিয়াতে, কারেন্সি এক্সচেঞ্জ, এটা $7.5 ট্রিলিয়ন পর্যন্ত পৌঁছায় যায়। এর ভিতরে আপনি যে ফিজিক্যালি $1,000 এক্সচেঞ্জ করছিলেন, ওইটাও কাউন্ট হয়, আপনারটা কিন্তু বাদ পড়ে না। যদি আপনি পুরো দুনিয়ার স্টক মার্কেটের কম্বাইন ভলিউমটাও দেখেন, সেটাও কিন্তু ফরেক্স মার্কেটের ধারে কাছে না। তো দ্যাটস ওয়াই ফরেক্স মার্কেট হচ্ছে মোস্ট লিকুইডিট মার্কেট, যেটা ডেইলি ট্রেডিং ভলিউমটা $7.5 ট্রিলিয়ন প্লাস। এটা আমি বলতেছি কিন্তু 2023 সালের কথা। এই মার্কেটটা সপ্তাহে 5 দিন 24 ঘন্টা খোলা থাকে। যে 2 দিন বন্ধ আছে, এই 2 দিন হচ্ছে শনিবার আর রবিবার। এই মার্কেটটা 24 ঘন্টা কিভাবে খোলা আছে? এই মার্কেটটা 24 ঘন্টা খোলা রাখার পিছনে 4টা মেজর ফাইন্যান্সিয়াল হাবের অনেক বড় অবদান। লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও আর সিডনি, এই 4টা কান্ট্রি কিন্তু 4টা টাইম জোনে অবস্থিত। দ্যাটস ওয়াই কিন্তু এই মার্কেটটা 24 ঘন্টা খোলা থাকে। কোনো জায়গায় যদি এখন রাত হয়ে গেছে, মার্কেট বন্ধ, তো অপোজিটে কোনো জায়গায় এখন সকাল, মার্কেট খোলা। তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু অনলাইনে 24 ঘন্টা মার্কেটটা খোলা পাই। টাইম জোন কিন্তু আমাদের জন্য ফিউচারে অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি ছোট্ট একটা ধারণা দিয়ে দিই, বিভিন্ন টাইম জোনে বিভিন্ন রকম লিকুইডিটি আসে। কোনো টাইম জোনে অনেক বেশি লিকুইডিটি আসে, কোনো টাইম জোনে লিকুইডিটি কম থাকে। আমাদের এই টাইম জোন গুলো ফিউচারে অনেক ভালোভাবে শেখা লাগবে। তো এই টাইম জোনের কথাটা মনে রাখবেন। 4টা মেজর টাইম জোন আছে, লন্ডন, নিউ ইয়র্ক, টোকিও, সিডনি, এই 4টা জোনের নাম মাথায় রাখবেন। ওকে, তো আমাদের ফরেক্স ইন্ট্রোডাকশন চ্যাপ্টারটা এখানেই শেষ হলো। আমি কিন্তু অনেক সহজভাবে বোঝাইছি। আই গেস যে কিছুই বোঝেন না, সেও কিন্তু অনেক কিছু বুঝে ফেলেছেন। এবার আসেন ফরেক্স মার্কেট স্ট্রাকচার। ফরেক্স মার্কেট বেসিক্যালি 3টা স্ট্রাকচারে বিভক্ত করা হয়েছে। প্রথম হচ্ছে ইন্টারব্যাংক মার্কেট, এটা হচ্ছে প্রাইমারি লেয়ার। সেকেন্ড হচ্ছে রিটেল ফরেক্স মার্কেট, এটা হচ্ছে সেকেন্ডারি লেয়ার। এখানেই বেসিক্যালি আমরা ট্রেডিং করি ব্রোকারের মাধ্যমে। থার্ড হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফরেক্স, এটা হচ্ছে ফিউচার এন্ড অপশন। এতক্ষণ যেটা শিখলেন, এখানে কি আপনি বাইনারির কোনো নাম শুনছেন? বাইনারি ট্রেডিং নাম শুনছেন? না। বাইনারি ট্রেডিং যারা করে, তারা কি রিয়েল মার্কেটে কোনো ভ্যালু অ্যাড করে? যেমন আপনি যেমন ফিজিক্যালি যে 100 টাকা দিয়ে একটা ডলার কিনলেন, এটা তো একটা মার্কেটে ভ্যালু অ্যাড করছে। তাদের ওই ট্রেডিং কি এই মার্কেটে কোনো ভ্যালু অ্যাড করছে? আপনার কি মনে হয় করছে? দ্য অ্যান্সার ইজ নো, করেনি। তারা শুধুমাত্র ওই কোম্পানির সাথে চুক্তি করে। আমি বলতেছি মার্কেট উপরে যাবে, যদি যায় তাহলে তুই আমার টাকা দিবি, যদি না যায় আমি তোর টাকা দেবো। দ্যাটস ওয়াই উই কল দ্যাট ওয়াজ আ বেটিং।
ক্লিয়ার? এবার আসেন ইন্টারব্যাংক মার্কেটে কারা ট্রেডিং করে। এখানে বেসিক্যালি বড় বড় ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটরা একে অপরের সাথে ট্রেডিং করে। ফর এক্সাম্পল, কোনো ব্যাংকের এখন ডলার দরকার, তাদের কাছে অনেক চাইনিজ কারেন্সি আছে। এখন একটা ব্যাংক আসলো যে আমার একটা ক্লায়েন্টের চাইনিজ কারেন্সি লাগবে, আমি ডলার দিচ্ছি, তো ওরা ওই নিজেরা ট্রেডিং করে। আর ওটা কিন্তু রিয়েল ট্রেডিং, টাকা লেনদেন হয়। তারা যে এই ট্রেডিংটা করলো, এই ট্রেডিং এর ফলে কিন্তু হোলসেল প্রাইস অথবা আস্ক প্রাইস এবং বিড প্রাইস, আমরা হোলসেল বলেই বুঝবো, আস্ক প্রাইস বিড প্রাইস হয়তো এখন অনেকেই বুঝবে না, বাট এই হোলসেল প্রাইসটা এখানেই অরিজিনেট হয়, মানে ক্রিয়েট হয়। অ্যাকচুয়ালি ডলার রেট কত চলতেছে, 100 টাকা ইকুয়াল টু $1, ওইখানে দেখা গেল ভাই আমি 100 টাকায় কিনতে পারবো না, আমার আরো কমে কিনা লাগবে। ও বললো আমি 99 টাকায় হলে আমি কিনবো, না হলে আমি কিনবো না। ও কিন্তু প্রাইসটা কমায় ফেলছে, অ্যাকচুয়াল রেট কিন্তু $100। তো এই যে অরিজিনাল আস্ক এন্ড বিড প্রাইসটা আছে, হোলসেল প্রাইসটা আছে, এটা এই মার্কেট থেকেই সেট হয়ে আসে। আচ্ছা, এই জিনিসটা কিন্তু আমাদের একটু বোঝা লাগবে যে ওইটাই মেন মার্কেট। ইন্টারব্যাংক মার্কেটই হচ্ছে মেন মার্কেট। ওইখানে আমাদের মতো রিটেল ট্রেডারদের এক্সেস নাই। ওই এক্সেসটা পাই কিভাবে? ব্রোকারের মাধ্যমে। ক্লিয়ার? তাহলে আমরা কোন লেয়ারে পড়লাম? আমরা কিন্তু সেকেন্ডারি লেয়ারে পড়ছি, যেখানে আমাদের ব্রোকারের হেল্প নিয়ে ওই রিয়েল মার্কেটে অ্যাক্সেস পাই। এই যে টেকনোলজিগুলো আবিষ্কার হয়েছে, এই টেকনোলজির কারণেই কিন্তু আমরা এই মার্কেটে অ্যাক্সেসটা পাচ্ছি। কিন্তু আজ থেকে 20 থেকে 30 বছর মতো আগে, যখন এতটা টেকনোলজি ছিল না, তখন কিন্তু আমাদের এই মার্কেটে কোনো অ্যাক্সেসই ছিল না। আমরা চাইলেই এই মার্কেটে প্রফিটের উদ্দেশ্যে ট্রেডিং করতে পারতাম না। হ্যাঁ, ডলার দরকার, ট্রেডিং করতেছি, ওটা আলাদা, কিন্তু এই যে প্রফিটের উদ্দেশ্যে ট্রেডিং করতেছি, এটা পারতাম না। এটা রিসেন্টলি চালু হয়েছে বিকজ অফ দিস ব্রোকার্স। তাহলে এই সেকেন্ডারি লেয়ারে আমরা কারা কারা আছি? আমরা রিটেল ট্রেডার এবং কিছু সংখ্যক ইনস্টিটিউট, যাদের কাজ হচ্ছে প্রফিটের উদ্দেশ্যে ট্রেডিং করা। তারা কিন্তু মার্কেটে কোনো রকম কোনো অর্ডার ফিল করে না। ফর এক্সাম্পল, কোনো কোম্পানির অনেক হিউজ অ্যামাউন্টের ডলার লাগবে, তারা কিন্তু ওই ডলারের যে নিডটা, যে রিকোয়ারমেন্টটা, ওটা কিন্তু ফুলফিল করে না। তারা শুধুমাত্র ট্রেড করে প্রফিটের জন্য। থার্ড লেয়ার হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন। এটা অনেক ছোট্ট একটা অ্যামাউন্টে হয়, আর এটা হচ্ছে রেগুলেটেড এরিয়া। ফরেক্স মার্কেট তো আনরেগুলেটেড, তাই না? কিন্তু একটা ছোট্ট পোর্শন আছে যেখানে রেগুলেটেড, যেখানে ফিউচারে ট্রেডিং করা হয়। এই বিষয়ে টু বি অনেস্ট আমার তেমন কোনো ধারণা নেই, দ্যাটস ওয়াই আমি এটাতে ডিটেলস বললাম না। আমরা যে ফরেক্স ট্রেডিংটা রাইট নাও শিখতেছি, এটা একদম অপোজিট, তো এটা আমাদের শেখার কোনো দরকারও নেই। তাহলে এই পর্যন্ত আমরা কি শিখলাম? ফরেক্স হচ্ছে 3টা লেয়ারে বিভক্ত। প্রথম যে লেয়ারটা আছে ওটা হচ্ছে ইন্টারব্যাংক মার্কেট, যেটাকে আমরা প্রাইমারি লেয়ার বলে থাকি। সেকেন্ড হচ্ছে রিটেল ফরেক্স মার্কেট, যেখানে মূলত আমরা ট্রেডিং করি ব্রোকারের মাধ্যমে। শুধুমাত্র আমরা না, এখানে আরো অনেক ইনস্টিটিউট আছে যারা আমাদের থেকে একটু বড় ক্যাপিটালে ট্রেড করে। থার্ড হচ্ছে ফিউচার অ্যান্ড অপশন, যেটা রেগুলেটেড এরিয়া, মানে আমরা যে বললাম না ডিসেন্ট্রালাইজ মার্কেট, বাট এটা সেন্ট্রালাইজ মার্কেট। এখানে ফিউচার অ্যান্ড অপশনে ট্রেডিং করা হয়। এবার আসেন আমাদের এই ফরেক্স মার্কেটের পার্টিসিপেট কে বা কারা, আর তাদের অবদান কতটুকুনি। সবার প্রথমে আসি ব্যাংক অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট। মেজর কিছু ব্যাংকস অথবা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আছে, যেমন জেপি মর্গান, সিটি ব্যাংক, ডয়েচে ব্যাংক। এই যে নামগুলো বললাম, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট, যারা হেভিলি এই ফরেক্স মার্কেটে অ্যাক্টিভ থাকে, ডেইলি বেসিসে ট্রেডিং করে, এবং তাদের মেন মোটিভই থাকে ফরেক্স মার্কেটে বাই সেল করে প্রফিট বের করা। অপোজিটে বাংলাদেশেও কিন্তু অনেক ব্যাংক আছে যেগুলো এই ফরেক্স মার্কেটে অবদান রাখে। তার মধ্যে বাংলাদেশ ব্যাংক এবং সোনালী ব্যাংক, এই দুইটা একটু মেজর রোল প্লে করে। আর বাকি ব্যাংকেরও অবদান আছে, বাট মেবি অতটা বেশি না। যেহেতু আমি ব্যাংকিং সেকশনের স্টুডেন্ট না, আমি অতটা ভালো জানি না। বাট অবভিয়াসলি আমরা তো ফরেন কারেন্সি আনি, সব ব্যাংকেই তো আসে, তাই না, অ্যাজ রেমিটেন্স। তো তাদেরও অবদান আছে, বাট আই ডোন্ট থিঙ্ক তারা ডাইরেক্টলি ফরেক্স মার্কেটে ট্রেডিং করে। করতেও পারে, কে জানে। সত্যি বলতে আমার অতটা ধারণা নেই এই বিষয়ে। এবার আসেন সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংক বলতে আমরা কি বুঝি? হেড অফ দ্য ব্যাংক। তো এই সেন্ট্রাল ব্যাংকের কাছে একটা পাওয়ার আছে, তারা মনিটারি পলিসি মেনটেন করে এবং ইন্টারেস্ট রেট বাড়ায় এবং কমায়। যখনই এমন টাইপ অফ নিউজ রিলিজ হয় যে ইন্টারেস্ট রেট বাড়াইছে অথবা মনিটারি পলিসি আসছে, তখনই কিন্তু মার্কেটে একটা হঠাৎ একটা বড় মুভ চলে আসে। শর্টে বলতে পারেন মার্কেটে অনেক বেশি লিকুইডিটি চলে আসে। যেহেতু আমরা ফরেক্স মার্কেট বিষয়ে শিখতেছি, আমাদেরকে মাথায় রাখতে হবে শুধুমাত্র 3টা ব্যাংকের নাম। একটা হচ্ছে ফেডারেল রিজার্ভ, যেটা আমেরিকাতে অবস্থিত, আর একটা হচ্ছে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, এবং থার্ড হচ্ছে ব্যাংক অফ জাপান। আরো অনেকগুলো আছে, বাট সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই 3টা। আর এই 3টার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ফেডারেল রিজার্ভ।
থার্ড হচ্ছে কোম্পানি। কোম্পানি কিভাবে অবদান রাখে এই ফরেক্স মার্কেটে? ইম্পোর্ট এন্ড এক্সপোর্টের মাধ্যমে রাখতে পারে, অথবা অনেক বড় বড় যে কোম্পানিগুলো আছে যাদের পুরো দুনিয়াতে তাদের এমপ্লয় ছড়ায় আছে, তাদেরকে স্যালারি দিতে হয়। কোনো কোম্পানি কোনো র মেটেরিয়াল পারচেস করতেছে কোনো অন্য কোনো কান্ট্রি থেকে, তখনও হয়। তো কোম্পানি কিন্তু এই ব্যাংকদের সব থেকে বড় ক্লায়েন্ট। এই কোম্পানির কারণেও কিন্তু ফরেক্স মার্কেটে একটা লিকুইডিটি আসে। তাহলে কোম্পানিরও অবদান আছে এই ফরেক্স মার্কেটে, তাই তো? এবার আসেন হেজ ফান্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট ফার্ম। এদেরও মার্কেটে অনেক বড় অবদান আছে। ইনভেস্টমেন্ট ফার্মের কেমন অবদান? আমরা যে টাকাটা ইনভেস্ট করি তারা কিন্তু বেসিক্যালি এই ফরেক্স মার্কেটেও ইনভেস্ট করে, এখান থেকে ট্রেডিং করে প্রফিট বের করে। আর হেজ ফান্ডের কাজ হচ্ছে মার্কেটে হেজিং করা। এখন এই হেজিং কিভাবে করে এটা যদি আমি বুঝাইতে যাই, এই ভিডিওটা মনে করেন 50 মিনিটের হয়ে যাবে, তো এটা আমি বুঝাইতে যাচ্ছি না। বাট হেজিং একটা জিনিস আছে যেটা ফিউচারে আমরা বুঝে যাব। সবার শেষে আমরা রিটেল ট্রেডার, আমরাও কিন্তু এই মার্কেটে একটা অবদান রাখি। হয়তোবা একা আমার দ্বারা কোনো অবদান আসতেছে না, কিংবা কোনো বেনিফিট হচ্ছে না মার্কেটে, এনাফ লিকুইডিটি আসতেছে না, বাট কম্বাইন সকল রিটেল ট্রেডার মিলেও কিন্তু মার্কেট একটা বড় অ্যামাউন্ট অফ লিকুইডিটি আসে। তাহলে অ্যাজ রিটেল ট্রেডার আমাদেরও অবদান আছে এই ফরেক্স মার্কেটে। আনওয়ান্টেড কিছু রিজন আছে, যেমন ওয়ার হইতে পারে, অথবা দুর্যোগ হইতে পারে, ভূমিকম্প অথবা সুনামি, এরকম রিজনে যে ক্ষতিগুলো হয় এগুলোর কারণেও কিন্তু ফাইন্যান্সিয়াল মার্কেটে অনেক বড় ইফেক্ট ফেলে। তো এগুলো যেহেতু একটা দুর্যোগ অথবা আনওয়ান্টেড জিনিস, দ্যাটস ওয়াই আমি এগুলো বলিনি, বাট এগুলোর কারণেও হয়। তাহলে তো আমরা বেসিকটা বুঝতে পারলাম যে কাদের কারণে এই মার্কেটটা মুভ হয়, কোন কোন রিজনে মুভ হয়, এগুলো তো আই গেস ক্লিয়ার হয়েছে, তাই না? ওকে, এবার আসি ফরেক্স ট্রেডিং আমরা কেন করব? আমরা তো চাইলে স্টকেও ট্রেড করতে পারি, আমরা তো চাইলে ক্রিপ্টো বাই সেল করতে পারি, আমরা ফরেক্স কেন ট্রেডিং করব? ফরেক্স মার্কেটে ট্রেডিং করার সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে লেভারেজ। যেমন আপনি স্টক যদি কিনতে চান, একটা স্টকের দাম 1 লাখ টাকা, আপনি 1 লাখ টাকার স্টক কিনতে হলে আপনাকে 1 লাখ টাকাই দিতে হবে, আপনি কিন্তু কম দিতে পারবেন না। অপোজিটে আপনি ক্রিপ্টোতেও সেম, আপনি যদি একটা বিটকয়েন কিনতে যান যেটার দাম বর্তমানে $1 লক্ষ মতো আছে, আপনি যদি একটা বিটকয়েন কিনতে চান তাহলে আপনাকে ওই $1 লক্ষ দেওয়া লাগবে। বাট অপোজিটে এখানে কিন্তু আমরা অনেক বড় একটা লেভারেজ পাচ্ছি। যেমন ফরেক্স মার্কেটে যদি আপনি একটা স্ট্যান্ডার্ড লট কিনতে যান তাহলে আপনাকে $1 লক্ষ একটা ট্রেড প্লেস করা লাগবে। এখানে আসে লেভারেজ। আপনার কাছে যদি $1000ও থাকে তাও কিন্তু আপনি চাইলে এই মার্কেটে এন্ট্রি হইতে পারতেছেন। বাকি যে অ্যামাউন্ট আছে ওটা কিন্তু ওই ব্রোকার দিয়ে দিচ্ছে আপনাকে। এর ফলেই কিন্তু সবাই প্রেফার করে এই ফরেক্স মার্কেটকে। ফরেক্স মার্কেট বেস্ট হওয়ার আরেকটা রিজন হচ্ছে ম্যানুপুলেশন। তুলনামূলক ম্যানুপুলেশন ফরেক্স মার্কেট অনেক কম হয়। আমার খুব বেশি হাসি লাগতেছে, বাংলাদেশি অনেক ট্রেডার আছে, সো কল ট্রেডার, টিচার, তারা বলে যে ফরেক্স মার্কেটে ম্যানুপুলেশন বেশি। যে অ্যাকচুয়ালি যে ম্যানুপুলেশনটা হয় এটা সব থেকে বেশি হয় ক্রিপ্টোতে, দেন স্টকে, দেন ফরেক্সে। তাহলে ফরেক্সে কিভাবে সব থেকে বেশি ম্যানুপুলেশন হয়? আচ্ছা, এখন আপনারা বলতে পারেন যে ক্রিপ্টোকারেন্সিতে কিভাবে ম্যানুপুলেশন হয়? ক্রিপ্টোকারেন্সি কিন্তু বেসিক্যালি চলেই হাইপে। কোন একটা নতুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আসছে, ওটার ব্যাপারে হাইপ ক্রিয়েট করা হয়, ওটার দাম বাড়তে থাকে। এক্সাম্পল স্বরূপ আমরা কিন্তু মাঝে মধ্যেই দেখি যে ইলন মাস্ক কোনো কয়েনের ব্যাপারে কিছু বলতেছে, অথবা এই কয়েন প্রমোট করতেছে, ওই কয়েন প্রমোট করতেছে, পরবর্তীতেই কিন্তু ওই কয়েনের দাম অনেক বেড়ে যায়। তাহলে এটা কি ম্যানুপুলেশন না? ইয়েস, এটাই ম্যানুপুলেশন। তো ম্যানুপুলেশন কোথায় সব থেকে বেশি? ক্রিপ্টো মার্কেটে বেশি। এই মার্কেটটা বেসিক্যালি পাম্প অ্যান্ড ডাম্প হয়। প্রথমে একটা কারেন্সির দাম অনেক উপরে উঠানো হয়, দেন ওটাকে ডাম্প করা হয়। উপর থেকে যারা কিনছিল তারা সবাই যায় ফেসে। তো এখানে কি ম্যানুপুলেশন না? হ্যাঁ, এটাই হচ্ছে সব থেকে ম্যানুপুলেটেড মার্কেট। স্টক মার্কেটেও কিন্তু অনেক বেশি পাম্প অ্যান্ড ডাম্প সিচুয়েশন হয়। এটা আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলি। কিছু থার্ড ক্লাস কোম্পানি বানানো হয়, ডেমো কোম্পানি বলে, যেটার অ্যাকচুয়ালি কোনো এক্সিস্টেন্সই থাকে না। ওই কোম্পানি আইপিও করে শেয়ার বাজারে লিস্ট করা হয় নাম, আর অনেক বেশি হাইপ ক্রিয়েট করা হয় কোম্পানির সম্পর্কে, ফেক নিউজ ফেলানো হয় যে কোম্পানি অনেক বেশি উন্নতি করতেছে, অনেক বেশি প্রফিট করতেছে। সবাই কি হয়, প্যানিকে ও মাই গড এটার দাম এখন রাইট নাও অনেক কম আছে, কেন কিনতে কিনতে দেখা গেল দাম অনেক বাড়ায় ফেলছে। রিয়েলিটিতে পিছনে যারা আছে তারা ওই শেয়ারগুলো বিক্রি করে দিয়ে পলায়। ওখানেও কিন্তু পাম্প অ্যান্ড ডাম্প সিচুয়েশন হয়। এই যে ম্যানুপুলেশন গুলো হলো, এগুলোর কারণে কিন্তু আপনার যে টোটাল ইনভেস্টমেন্টটা আছে এটাই কিন্তু জিরো হয়ে যায়। ফর এক্সাম্পল, আপনি 1 লক্ষ টাকার শেয়ার কিনছেন, পুরো জিরো। আপনি 1 লক্ষ টাকার কয়েন কিনছেন ক্রিপ্টোকারেন্সি, পুরো জিরো। বাট অপোজিটে ফরেক্স এমন না, ফরেক্সে ম্যানুপুলেশনটা তুলনামূলক কম, কেউ চাইলেই ম্যানুপুলেট করতে পারে না, বাট আপনাকে ছোট ছোট লস দিতে পারে ম্যানুপুলেট করে, আপনাকে ভুল ট্রেডে এন্ট্রি করায় দিয়ে আপনাকে ছোট ছোট লস দিতে পারে। কিন্তু মার্কেট ক্র্যাশ করার মতো ক্ষমতা অথবা মার্কেট ম্যানুপুলেট করে প্রাইসের দাম অনেক বাড়ানোর মতো ক্ষমতা কারণ নাই।
ওভারঅল আপনারা কিন্তু বুঝতেই পারলেন যে আমরা ফরেক্সকে কেন বেশি প্রায়োরিটি দিব, আমরা কেন ক্রিপ্টোর দিকে যাব না, আমরা কেন স্টকের দিকে যাব না। ওকে, তো এখানে আমরা আমাদের ফার্স্ট ক্লাসটা এন্ড করতেছি। আই গেস ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি, আপনারা কতটুকু নিতে পারছেন আমি জানি না। তো আমি আপনাদেরকে বলছিলাম যে ভিডিওর শেষে একটা হোমওয়ার্ক দিব। তো হোমওয়ার্কটা হচ্ছে আজকের এই ক্লাসে আপনি টোটাল কি কি শিখেছেন এগুলো তো নোট ডাউন করতে বলছিলাম, মনে আছে? তো আপনি যে নোট ডাউনটা করছেন ওটা আমার ডিসক্রিপশনে একটা হেল্পলাইন আছে, ওইখানে ছবি তুলে পাঠাবেন। এটাই আপনাদের হোমওয়ার্ক। তাহলে অ্যাটলিস্ট আমি বুঝতে পারবো যে কতজন মানুষ ডেডিকেটেড ভাবে শিখতেছে, তারা কতটা মেন্টালি প্রিপেয়ার হয়ে গেছে যে না জীবনে ভালো কিছু করব, আমি দেখতে চাই। তো দেখি কে কে পাঠায়। দেখা হবে টেলিগ্রামে। টাটা। This one's for the traitors, fighters, dream chasers. Let's go. Wake up early, charts in sight, plotting my dreams, ready to fight. Losses hit, but I don't break. Lessons learned with every mistake.